তবু এই গতকালের রায়টা সম্পর্কে আপনি ঢোকার আগে একটু প্রশ্ন আমরা করছিলাম যে এই মৃত্যুদণ্ডই উপযুক্ত এবং শ্রেষ্ঠ প্রাপ্য শাস্তি কিনা, এটা আমাদের প্রশ্ন সাধারণভাবে। তার আগে রায়টা আপনি পড়েছেন, সাধারণভাবে রায়টা সম্পর্কে আপনার বক্তব্য একটু শুনি। আমাদের সঙ্গে সাংবাদিক অনির্বাণ চট্টোপাধ্যায় আছেন, অনির্বাণ তারপরে বলবেন। তখন প্লিজ বলুন। প্রথমত আমি হতাশ এটা এ কারণে নয় যে ফাঁসি হলো কি হলো না, কিন্তু যেভাবে রায়টা লেখা হয়েছে আমি সত্যি বলছি আমি ভীষণ আমার খারাপ লেগেছে যে গোটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের তাবৎ পদ্ধতি এমন ভাবে অস্বীকার করা হয়েছে, যে পদ্ধতিতে রায় লেখা হয়েছে সেটা মোটেই কাম্য ছিল না। ফাঁসি হবে কি অন্য কি সাজা হবে কি খালাস হবে সে সমস্ত সব প্রশ্ন নির্ভর করে কিভাবে এভিডেন্স আসছে, এভিডেন্স কি দেওয়া হয়েছে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার উপরে নির্ভর করবে শেষ পর্যন্ত। আমরা আগে থেকে ঠিক করে নিতে পারি না যে লোকটাকে ধরা হলো সে লোকটাই দোষী, যা প্রমাণ হলো তাতে ওকে ফাঁসি দিতেই হবে, এরকম কোনো ধারণা নিয়ে কোনো কেস করা যায় না। কেস অনেকগুলো আইনি ব্যবস্থা রয়েছে আমাদের, সেই কেসে কি এভিডেন্স এলো তারপরে তার বিচার বিশ্লেষণ করা, তারপর সিদ্ধান্ত নিতে হয় সে দোষী কিনা। যদি দেখা যায় দোষী তাহলে সে আসলে ঠিক কি কি অপরাধ করেছে এবং সেই অপরাধে কি কি শাস্তি হতে পারে। তারপরে প্রশ্ন উঠছে যে ঠিক কোন শাস্তিটা দেওয়া হবে। এই এতগুলো স্তর পার হয়ে হয়ে আসতে হয়। ন্যাচারালি প্রথম পার্টটা তো ঘটনার পরে ইনভেস্টিগেশন কি হচ্ছে, ইনভেস্টিগেশন হবার পরে স্ক্রিনের থেকে দূরে চলে যাবেন, আপনার পুরো মুখটা দেখা যাচ্ছে না, এটাতে একটু অস্বস্তি হবে। হ্যাঁ এরকম হলে ঠিক আছে, আপনার হাত এরকম হলে ঠিক আছে। আমাদের যেটা খুব খারাপ লেগেছে আমার অন্তত সেটা হচ্ছে যে যেভাবে রায় লেখা হয়েছে এভাবে এই রায় লেখা উচিত ছিল না। এই 172 পাতা ব্যাপী, আপনার জন্য সেই সকাল থেকে এটা নিয়ে ধস্তাধস্তি করছি, রায়টা পড়ে আমি খুব হতাশ। এবং যেভাবে প্রথম কথা হচ্ছে ক্রিমিনাল আইন হচ্ছে আমাদের জুরিসপ্রুডেন্সের পদ্ধতি হচ্ছে ক্রিমিনাল আইনে কাউকে দোষী সাব্যস্ত করতে হলে যে ডিগ্রি অফ প্রুফ লাগে প্রমাণের, সেটা হচ্ছে এটা দেখতেই হবে ইট মাস্ট বি প্রুভড বিয়ন্ড দি শ্যাডো অফ রিজনেবল ডাউট। ঠিক একইভাবে একই এভিডেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও সিভিলের ক্ষেত্রে আমরা বলে থাকি বাই প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাব্যতা দিয়ে সিভিল কেস বিচার হতে পারে কিন্তু সম্ভাব্যতা দিয়ে ক্রিমিনাল কেসের বিচার হয় না। অর্থাৎ পার্থক্য যদি থাকে, যদি আমি ধরে নিই হি মে বি গিলটি, তখন কিন্তু আসামি পাবে, ছাড় পাবে, বেনিফিট অফ ডাউট তাকে দিতে হবে। মাস্ট বি গিলটি এইখানে পৌঁছতে হবে। এই মে বি গিলটি অ্যান্ড মাস্ট বি গিলটি এই দুইয়ের মাঝখানে একটা বড় রাস্তা পার হতে হয়। এই রাস্তায় কোথাও কোনো ফাঁক ফোকর থাকলে সঙ্গে সঙ্গে আসামি কিন্তু তার বেনিফিট পাবেন, এইটা আমাদের দেশের আইনি ব্যবস্থার মধ্যে চলছে। এখানে যেটা আমি দেখলাম অনেকগুলো ক্ষেত্রেই আদালত নিজেই প্রসিকিউশনের হয়ে আর্গুমেন্ট করতে নেমে পড়লেন, যেটা এক্সপেক্টেড ছিল না। জজ সাহেব আসামি এটা কেন প্রমাণ করতে পারলো না ইত্যাদি অদ্ভুত অদ্ভুত কিছু তথ্য এখানে করার চেষ্টা করলেন। সেই জন্যে আমার যেটা মনে হয়েছে এই রায় কিন্তু হাইকোর্টে বড় ধাক্কা খাবে, সেইখানে আমার হতাশা। আপনি যে কথা বললেন সেটা কিন্তু খুব সাংঘাতিক কথা। এটা যে দর্শক সমাজের জন্য আমাদের অনুষ্ঠান, তারা আরো বেশি ধাক্কা খাবেন আজকে অনুষ্ঠানে সম্ভবত, কারণ বৃহত্তর সমাজের আশা যে এই রায় এই শাস্তির থেকে কঠোরতর শাস্তি তার প্রাপ্য। আপনি যে কথা বলছেন তার থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে এই শাস্তিও উচ্চতর আদালতে না টিকতে পারে, যথেষ্ট তথ্য প্রমাণ নেই। আমি যথেষ্ট সন্দিহান। সেটা খুবই সাংঘাতিক কথা, এটা তো তথ্য আপনি যে বললেন তার থেকে মোদ্দা কথাটা দাঁড়ায় যে এই শাস্তিও টিকবে কিনা সন্দেহ, যেখানে আবারও বলছি রাষ্ট্রের অর্থাৎ সরকারের দাবি মৃত্যুদণ্ড, রাজনৈতিক নেতারা বলছেন
নেকড়ের সামনে ছুঁড়ে ফেলা উচিত, সেই রোমান যুগের মধ্যযুগীয় প্রথার মতো, এরকম কথা তারা বলছেন। সুতরাং একটা রাজনীতি এসেই পড়ে, যে কথাটা অনির্বাণ দা তুললেন, যে মৃত্যুদণ্ডের প্রতি একটা আকর্ষণ বাড়ছে। রায়টার অ্যানালিসিসে পরে আসছি। প্রথম কথা হচ্ছে সবাই মৃত্যুদণ্ড চাইছেন। দেখেন, মৃত্যুদণ্ড ভারতবর্ষে থাকা উচিত কি উচিত না এ নিয়ে অজস্র আলোচনা হয়েছে, রণবাবু বলছিলেন রাইটলি। ভারতের সুপ্রিম কোর্টেও বারবার এই আলোচনা হয়েছে মৃত্যুদণ্ড আদৌ রাখা উচিত কিনা। বচ্চন সিং এর মামলা দেখবেন আপনি, এই মামলাতেও আমাদের জজ সাহেব এটা উল্লেখ করেছেন। বচ্চন সিং এর মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু সামগ্রিক আলোচনার পর বলেছিলেন ভারতবর্ষে মৃত্যুদণ্ড অন্তত সংবিধান বিরোধী নয়, অতএব মৃত্যুদণ্ড এখানে আইন সম্মত, দেওয়া যেতে পারে। কিন্তু মৃত্যুদণ্ডের পেছনে একটা অদ্ভুত দর্শন আছে। একটা মানুষ এমন একটা ভয়ানক জঘন্য অপরাধ করেছে যে সমাজ তাকে আর বহন করতে পারছে না। গেট রিড অফ হিম, তাকে আপাতত সরিয়ে দাও। একটা সমাজ সে কি নিজেকে এতটা দুর্বল ঘোষণা করতে পারে যে একটা লোক সে এতটাই খারাপ যাকে সমাজ থেকে আর বহন করতে পারছে না? তখনই তো মৃত্যুদণ্ডের প্রশ্ন আসে যে এই লোকটাকে আর কিছুতেই বহন করা যাচ্ছে না, এক্ষুনি এই সমাজ তাকে আর টানতে পারছে না। একটা সমাজের পক্ষে নিজেকে এতটা দুর্বল ঘোষণা করা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। কিন্তু যেহেতু আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে, অতএব এখানে কখন মৃত্যুদণ্ড হয় এবং কখনো কখনো দেওয়াও হয়ে থাকে, সেটা এক্সিকিউট হবে হবে না সে প্রশ্ন পড়ে। এবং এখানে যেটা জজ সাহেব রাইটলি লিখেছেন সেটা হচ্ছে রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস, বিরলদের মধ্যে বিরলতম ঘটনাতেই একমাত্র আমরা মৃত্যুদণ্ড দিতে পারি। এখন কাকে বলে বিরলের মধ্যে বিরলতম, এ নিয়ে নিয়মিত চর্চা হয়েছে, বিতর্ক হয়েছে এবং বিভিন্ন ধরনের মতামত উঠে এসেছে। এখানে আমি দেখলাম জজ সাহেব মাচ্ছি সিং এর কথা বলেছেন, মাচ্ছি সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। সেখানে সুপ্রিম কোর্ট একটা চেষ্টা করেছেন বোঝবার জন্য যে কাকে বলে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, কিন্তু এইটা কোনো এক্সস্টিভ লিস্ট নেই। ঠিক কোন অবস্থায় হলে পরে তাকে আমরা রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস বলবো। রেয়ার কেসেস এর মধ্যে রেয়ার যেটা এমন একটা পরিস্থিতি বলবো, সেটা কিন্তু নির্ভর করে সামগ্রিক প্রেক্ষাপটের উপরেতে। এখানে আমি যখন রায়টা পড়ছিলাম তখন দেখছিলাম যে এভিডেন্স যা এসেছে তাতে একটাই লোক, সেই লোকটা কোনো তার পরিষ্কার জজ সাহেব বললেন কোনো মোটিভ নেই, হঠাৎ একটা তাৎক্ষণিক লালসায় একটা খুন করে, একটা রেপ করেছে এবং খুন করেছে। এবং রেপ সম্পর্কে যে এভিডেন্স এখানে দেখানো হয়েছে সেও কিন্তু ভয়ানক, ভীষণ দুর্বল। এবং যেহেতু ওখানে রেপের শুধুমাত্র ভ্যাজাইনায় আঘাত ছাড়া, এটা থেকে খুব পরিষ্কার করে জজ সাহেবও নিশ্চিত হতে পারেন না যে সত্যি যে পেনিস ইনসার্ট করা হয়েছিল না রেপের অন্য ডেফিনিশন, যে কোনো বস্তু ইনসার্ট করলে রেপ হয় সেটাতে যেতে হচ্ছে, যেটা উনিও নিজে কনফিউজ ছিলেন, যেন বারবার বলছেন যা কিছু ইনসার্ট করলেই তো রেপ হতে পারে, অতএব এ নিয়ে ভাবার কোনো দরকার নেই যে পেনিস ইউজ করা হয়েছে কি হয়নি। এই একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, এমন একটা কনফিউজিং সিচুয়েশনে মামলাটা করা যেটা হচ্ছিল। উনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলতে গিয়ে এমন কিছু কিছু অদ্ভুত পরিস্থিতি, কিছু রুলিং উনি বলেছেন। কিন্তু এইখানে নিয়ম হচ্ছে যেখানেই আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করব, সেখানে কি কি একটা চেন হতে হবে যেটা পুরোপুরি কমপ্লিট এবং যেটা একেবারে আনএরিংলি পয়েন্টস টু দি গিল্ট অফ দি অ্যাকিউজড, এবং এটা কোনোভাবেই অ্যাকিউজডের ইনোসেন্সের সাথে মোটেই রেলেভেন্ট না, এরকম একটা জায়গায় আসতে হবে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ভীষণ একটা জটিল বিষয়। এখন এখানে উনি বললেন মোটিভ বোঝা গেল না। আচ্ছা, মোটিভ একেবারে অপরিহার্য নয়, কথাটা ঠিক, মোটিভ পার্টটা প্রথমেই নেই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে কিন্তু মোটিভ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পালন করে। যখন বারবার এর পক্ষে লয়াররা বলতে শুরু করলেন দেখো ডিএনএ টেস্টে অন্যদের পাওয়া যাচ্ছে, জজ সাহেব বলে এটা হতে পারে যে এই কারণে হচ্ছে ওই কারণে হয়েছে, তো জজ সাহেব কনজেকচারের দিকে
অনুমানের উপর চলে গেলেন অ্যাকিউজডের পক্ষে, যেখানে আসলে আইনে ঠিক উল্টোটা হওয়া উচিত ছিল। উনি বারবার হয়ে প্রসিকিউশনের পক্ষে আর্গুমেন্টটা জজ সাহেব তার নিজের মতো করে করছেন। এরকমটা কিন্তু সরাসরি ক্রিমিনাল ক্রিমিনাল বিচারের ক্ষেত্রে ফৌজদারি আইনে মোটেই প্রযোজ্য হতে পারে না। আমার যেখানটায় মনে হচ্ছে, আমি অনেকগুলো জায়গা আমি নোট করছিলাম এই সকাল থেকে এটা পড়বার সময়তে, এক এক প্রথম কথা এই প্রমাণ করার সময় আমি জানি না শেষ অব্দি হয়তোবা এভিডেন্সটা পুরো দেখলে দেখবো একটু অন্যরকম। আগে আগে এই চেঞ্জ হবার আগে 65B অর্থাৎ ইলেকট্রনিক এভিডেন্স প্রমাণের যে পদ্ধতি ছিল, আমার কিন্তু মনে হচ্ছে না ঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কি হয়নি। এই একটা সমস্যা আমার মনে হয়েছে। প্যারা 383, প্যারা 384 এই সব আমাদের বোঝার মতো করে বলুন ব্যাপারটা কি ইলেকট্রনিক এভিডেন্স। ধরুন ইলেকট্রনিক এভিডেন্স মানে এখানে দেখা যাচ্ছে ওই সিসিটিভি ক্যামেরার পার্ট গুলো প্রমাণ হয়েছে। আইনে বলা আছে এইটা প্রমাণ করতে হলে একটা সার্টিফিকেট দিতে হয়, যে লোকটা এটাকে দেখেছেন, যে যেভাবে কম্পিউটার এটা করা হয়েছে তার একটা সার্টিফিকেট লাগে। সেই সার্টিফিকেটটা এখানে আছে কিনা তার কোনো উল্লেখ আমি দেখতে পেলাম না রায়টাতে, যেটাতে আমি খুব আমার কাছে খুব অস্বস্তি লেগেছে যে তা না হলে, কারণ এ নিয়ে বহু হয়ে গেছে। আপনি জানেন পার্লামেন্ট অ্যাটাকের ক্ষেত্রে এই প্রশ্ন উঠেছিল, যদিও বলেছে তখন ওটাকে এড়িয়ে যাওয়া হয়েছিল এবং লোকগুলোর ফাঁসি হয়ে যায়, যেটা নিয়ে ভারতের বিচার ব্যবস্থা পরবর্তীকালে ভয়ানক সমালোচনার মুখোমুখি হয়েছে। পরে কেরালার একটা সাধারণ কেস PV আনোয়ার ভার্সেস PK বসির, সেই মামলাতে গিয়ে সেখানে কি হয়েছিল, একটা লোক ভোটে হেরে যায়, ভোটে হেরে গিয়ে বলে যে দেখো অপরপক্ষ ভোট চলাকালীন ভোটের প্রচারের সময়তে বিভিন্ন রকম প্রচার করেছিল যে ভোটের নিয়ম বিরুদ্ধে, দিয়ে উনি বললেন ভোটের নিয়ম বিরুদ্ধে এই কথা বলে নিয়ে এসে কতগুলো সিডি ইত্যাদি ওই সব দিলেন আর কি, ডিস্ক ইত্যাদি। সুপ্রিম কোর্ট বললেন না, এটা প্রমাণের আলাদা পদ্ধতি আছে। উনি যেটা চালাচ্ছিলেন সেইটা যদি আপনি সরাসরি নিয়ে আসতেন তাহলে একরকম, কিন্তু আপনি তো রেকর্ড করেছেন, এটা ইলেকট্রনিক এভিডেন্স হিসেবে ধরা হবে এবং এইটা প্রমাণের জন্য একটা বিশেষ পদ্ধতি আইনে বলা হয়েছে। এখন ওটা সেকশন 63-তে একইভাবে বলা আছে। আমি বুঝতে পারছি না সেটা করা হলো কিনা, আমার মনে হচ্ছে কিন্তু হয়নি। তা যদি না হয় তাহলে ভয়ানক সমস্যা তৈরি হবে এখানে। এরকম অনেক জায়গাতে একই সাথে উনি বারবার যেটা বলছেন যে দেখো পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা পাচ্ছি স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং, একটাই লোককে একই সাথে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেপ করছে, গলা টিপে ধরছে, মুখ চেপে ধরছে, এই তিনখানা অ্যাক্ট। কারণ পড়তে পড়তে প্রথমটায় আমি বুঝতে পারছিলাম, পরে দেখলাম এক জায়গায় উনি বলছেন ওই রেপ, এই অ্যালেস্ট রেপ যখন হচ্ছে তখন মেয়েটা বেঁচে ছিলেন। তো উনি যদি তখনও যদি বেঁচে থাকেন তাহলে পরে তারপর তাকে খুন করা হচ্ছে। আমি এটা খোঁজার চেষ্টা করছিলাম, রেপ অ্যান্টিমর্টেম না রেপ পোস্টমর্টেম। আমার এটা পড়তে গিয়ে উনি মনে হলো উনি এক জায়গায় হোল্ড করছেন রেপের সময়তে রেপ অ্যান্টিমর্টেম হয়েছে। রেপ যদি অ্যান্টিমর্টেম হবে তখন ওই রকম একটা জীবিত অবস্থায় হয়েছে, জীবিত অবস্থায় ধর্ষণ হয়েছে। তা যদি হয় তাহলে আপনি বলুন তো, মেয়েটার চিৎকারে গোটা হসপিটাল হয়ে যেত। আমার কাছে না সমস্ত বিষয়টা খুব গোলমেলে লাগছে। যে এবারে যিনি তাকে লাস্ট সিন টুগেদার যে সিদ্ধান্তে উনি আসার চেষ্টা করলেন, লাস্ট সিন টুগেদার বলতে সত্যি তো ওর যে বন্ধুদের সাথে উনি খাওয়া দাওয়া করছিলেন তারাই তো লাস্ট সিন টুগেদার, একসাথে তাদের দেখা গেছিল। তারপরে একজন সাক্ষী বলছেন, ওই অর্ক সেন বলে একজন ডাক্তারবাবু, তিনি বলছেন 2:30টার সময় তিনি গিয়ে দেখলেন যে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে। এইটা কিন্তু উনি কাছে গিয়ে বোঝার চেষ্টা করেননি। পরে উনি এসে দেখলেন যে না, 9টার সময় পরদিন সকালে উনি দেখলেন ও মারা গেছে। এই জায়গাটা কিন্তু খুব একটা আমার ভালো মনে হচ্ছে না যে এই এভিডেন্সটাকে উনি যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে এই লোকটা যেমন ঢুকেছে, এটা ও স্বীকারই করেছে যে এই সময়তে ও কাছাকাছি এলাকায় ছিল। একটাই মাত্র এখানে ওর যে হাজির ছিল তার দুটো প্রমাণের কথা উনি বলেছেন। একটা হচ্ছে নিপলে যে স্যালাইভা পাওয়া গেছে সেটা ওর সাথে মিলছে। দ্বিতীয়ত হচ্ছে
ওর ওই ইয়ারফোনটা ওখানে পাওয়া গেছে। এই দুটো এভিডেন্সের উপর উনি রিলাই করছেন। সেটাও কিন্তু এইটুকু, এছাড়া কিন্তু আর হচ্ছে ওই সিসিটিভিতে ওকে পাওয়া গেল। এবং সিসিটিভি সম্পর্কে আপনাকে আমি বললাম, যেভাবে সিসিটিভি প্রমাণের চেষ্টা হয়েছে, যদি সত্যি ওই আইন ঠিকঠাক মতো পালন না হয়ে থাকে, তাহলে ওই এভিডেন্স স্রেফ বাতিল করে দেবে, একটুও সেটাকে রাখতেই দেবে না। ফলে আপনি যেটা বলছেন সেটা একটা, মানে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাইছিলাম, আপনার প্রথম কথাতেই সেটা সম্পূর্ণ একটা বিরাট বড় অন্য খবর বেরিয়ে এলো আর কি, যার জন্য সেটার উপরে আমরা আলোচনা করছি। তাহলে কি আমরা আসলে মৃত্যুদণ্ড নিয়ে একটু আলোচনা করব। আমি তাহলে ছোট করে একটু আপনাকে জিজ্ঞাসা করি, তার মানে কি তদন্ত ঠিক মতো হয়নি, প্রমাণ জোগাড় করা ঠিক মতো হয়নি, সেটা কি দাঁড়াচ্ছে? সেটা তো বটেই, ভীষণ ভীষণ একটা ক্যাজুয়াল ওয়েতে সমস্ত কাজটা করা হয়েছে। তদন্ত মোটেই আগে থেকে একটা ঠিক করা ছিল, এই লোকটাকে সাজা দিতে হবে, এই লোকটাকে দোষী সাব্যস্ত করতেই হবে, এবং সেইভাবে সমস্ত ব্যাপারটাকে তৈরি করে নিয়ে এসে একটা হাজির করা হয়েছে। সেটা আমার নিজের এখনো রায়টা প্রথম জানি না, হাইকোর্টে গেলে এটা কি চেহারা নেবে দেখা যায়। স্টেট তো অলরেডি হাইকোর্টে চলে যাবেন বলছেন, মুখ্যমন্ত্রী চিৎকার করছেন ফাঁসি দাও ফাঁসি দাও। এরকম ভাবে বিচার হয় না। মুখ্যমন্ত্রী চিৎকার করছেন ফাঁসি দাও ফাঁসি, আমি হলে এতদিনে ফাঁসি দিয়ে ফেলতাম। মানে বড় অসহ্য লাগে। আবার বলছেন উনি আইনের লোক, বলতে কোনোদিন আইনের উনি সামান্যতম কিছু বোঝেন না, যাই ইচ্ছে তাই বলছেন। তবে আমরা 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 এই রাজনীতির প্রসঙ্গতে আসবো। আমরা যেখানে আমরা ছিলাম আর কি, সেটা আমাদের মূল বিষয়টাতে একটু ফিরি। আপনি যে বলছেন সেটা সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক বিষয়। সেটা হচ্ছে কোনো যেভাবে কাজটা হয়েছে, বিচারটা ঠিক হয়েছে কি তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।